This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপাতত গাজায় আর রক্ত ঝরবে না, এটাই তো বোঝা যাচ্ছে। প্রত্যাশাও তো সেটাই, আর কখনো যাতে রক্ত না ঝরে। কিন্তু সে তো আপনার আমার প্রত্যাশা, আর এই বাচ্চাটারও প্রত্যাশা। হয়তো সেই বার্তাটাই হাতের এই রক্ত গোলাপ নিয়ে এসে দিচ্ছে। কিন্তু যার জন্য এত দুর্দশা, সেই যুদ্ধের কারণ কি, দায়ী কে? না, এই বিতর্কে টাইম পাস করার মতো বিপ্লবীর অভাব যে আমাদের চারপাশে নেই জানি। সুতরাং ওটা নিয়ে আলাদা করে সময় নষ্ট করছি না, ওটা তাদের জন্য থাকুক, তারা ব্যস্ত থাকুন, তারা ভাবনা চিন্তা কি করলে কি হতো ওগুলো তারা ঠিক করুন। আমি শুধু চাই TV9 বাংলার দর্শকদের পাশাপাশি আরও কিছু মানুষের কাছে এই ছবিটা পৌঁছক। বিশেষ করে আমাদের খুব কাছেই প্রতিবেশী যারা দিনরাত আমাদের বিরুদ্ধে এই যুদ্ধের জিগির তুলে চলেছে, তাদের কিন্তু এই ছবিটা দেখাটা খুব জরুরি। যুদ্ধ শেষের এই ছবি দেখে তাদের একটু বোঝা দরকার, জানেন তো, যে যুদ্ধ জিনিসটা আসলে ঠিক কী রকম, আর যুদ্ধ হলে তাদের অবস্থাটা কীরকম হতে পারে, বা তাদের বাড়ি ঘর আত্মীয় স্বজন। কিন্তু যারা ওই মানচিত্র বদলের স্বপ্নে বিভোর, তাদের ঘুমটা কে ভাঙাবে বলুন তো? তাই ওদের কথা ছেড়ে দিন, আমাদেরই সজাগ থাকতে হবে। এই কোচবিহারের মেখলিগঞ্জে সীমান্তের কাঁটাতারে কাচের বোতল ঝোলাতে শুরু করেছে, জানেন তো, BSF। ভাবছেন তো, কাঁচের বোতল কাঁটাতারে? এক্স্যাক্টলি তাই। মেখলিগঞ্জের নাকারের বাড়ির ওই সীমান্ত এতদিন উন্মুক্তই ছিল। কয়েকদিন আগে গ্রামবাসীরাই উদ্যোগী হয়ে তাতে ওই কাঁটাতারের বেড়া লাগান, সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম। আর তারপর সেই কাঁটাতারে এখন বোতল ঝুলিয়ে, ভাবছেন তো, ডেকোরেশন শুরু করেছে BSF। একদম জোড়া জোড়া কাঁচের বোতল ঝোলানো হচ্ছে। কিন্তু কেন? কাঁটাতারে কেউ স্পর্শ করলে সেটা তো এমনিতে নজরে পড়বে, কিন্তু যখন রাতের অন্ধকার, চট করে কিছু দেখা যাচ্ছে না, তখন যদি কেউ স্পর্শ করে, তখন ওই কাঁটাতার নড়লে বোতলে বোতলে ঠোকাঠুকি হবে, আর ঠোকাঠুকি হলে এই আওয়াজ হবে। সেই আওয়াজে গ্রামবাসীরা সজাগ হয়ে যাবেন। এবং ওই ঠিক যেভাবে ওই বিজিবি যখন কাঁটাতার বসাতে বাধা দিচ্ছিল, তখন যেভাবে গ্রামবাসীরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, সীমান্তে পৌঁছে গেছিলেন, সেরকম সজাগ থাকার অস্ত্র হচ্ছে ওই বোতল। উত্তর 24 পরগনার সীমান্তে BSF আবার ট্রিপ ফ্লেয়ার লাগিয়েছে। ট্রিপ ফ্লেয়ার কি জানেন? যদি কেউ ওই কাঁটাতার স্পর্শ করে, তাহলে ওই যন্ত্রগুলোর থেকে আগুনের শিখা বেরোবে অটোমেটিক্যালি। ফলে কোনো জায়গার থেকে যদি অনুপ্রবেশ করার চেষ্টা হয়, সেটা দূর থেকেই BSF দেখে ফেলবে, বুঝতে পারবে কোথা দিয়ে লোকজন ঢোকার চেষ্টা করছে। মানে বুঝতে পারছেন, সবাই সজাগ হচ্ছে, কারণ তারা জানে ওপারের লোকজনকে শিখিয়ে বুঝিয়ে আর কোনো লাভ নেই, তাদের মতিভ্রম হয়েছে। সুতরাং আমাদেরই সজাগ থাকতে হবে। মানুষ সজাগ থাকছে, BSF সজাগ থাকছে, এবং সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে যাতে ওই বাংলাদেশ আর বাংলাদেশিদের তাদের ওই মানচিত্রের মধ্যেই আটকে রাখা যায়। ওরা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এখন, কারণ অনুপ্রবেশকারীদের কারণে জাতীয় নিরাপত্তা তো বটেই, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতিও তো খারাপ হচ্ছে। তাই তো দেখছি পুলিশের ওপর গুলি চালানোর যে ঘটনাটা, এই গল্প করে, তাতেও তো বাংলাদেশ যোগ উঠে এলো। এখানে যাই গুলিগোলা চলছে, যাতেই লোকজন ভয় পাচ্ছে, যাতেই আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সব কিছুতেই তো আজকাল বাংলাদেশি যোগ। সীমান্তকে দেখুন, BSF-এর ঘাড়ে ওই দায়িত্ব চাপিয়ে সীমান্ত রক্ষা করতে পারছে না, অনুপ্রবেশের দায় তাদের, এ সমস্ত বলে রাজনীতি চলতে পারে, কিন্তু নিশ্চিন্তে থাকতে পারা যাবে কি? তাই এই বেলা কয়েকটা কথা কিন্তু বলে ফেলাটা খুব দরকার, যে কথাগুলো আপনারা জানেন আজ না বললেই না। আচ্ছা, নিনজুৎসু বা নিনপো, এই শব্দগুলো শুনে ভাবছেন এ আবার কি শুরু হলো।
না না, ওই গাজার থেকে শুরু করেছি বলে যে পুরো ইন্টারন্যাশনালে আছে এরকম ভাববেন না, কিন্তু বিষয়টা জানার জন্য খুব দরকার, জানেন তো। এই নিনজুৎসু বা নিনপো এগুলো এক ধরনের জাপানি রণকৌশল। যুদ্ধের সময় জাপানিরা শত্রু শিবির ধ্বংসের জন্য এই কৌশলটা ব্যবহার করত। বিশেষ করে সেই ধরনের শত্রু শিবির যেখানটা অত্যন্ত শক্তপোক্ত পাহারা রয়েছে বা যারা শক্তির দিক থেকে অনেক বেশি শক্তিশালী, সংখ্যা টংখ্যায় অনেক বেশি। অত্যন্ত ভয়ঙ্কর একটা টেকনিক, কিন্তু এটা টেকনিকটার আরেকটা নামও আছে। এটা বললে আপনারা সবাই এক সুরে বলে উঠবে, আরে এটা তো জানি, চেনা। একদম তাই। এই নিনজুৎসুরই আরেকটা নাম হলো নিনজা, নিনজা টেকনিক। নিনজাদের বেশিরভাগ কর্মকাণ্ড ছিল গোপনীয়তায় ভরা, পুরোটা বেসিকটাই ওটা। ছদ্মবেশে প্রতিপক্ষের ডেরায় পৌঁছে যেত এরা। মার্শাল আর্ট জানাই, মানে জানা বললে একটু আন্ডারস্টেটমেন্ট করা হয়, এরা হচ্ছে মার্শাল আর্টের সর্বোচ্চ স্তরের পারদর্শী এরা। এই নিনজারা বিশেষ কালো পোশাক পরে অন্যের শিবিরের মধ্যে ঢুকে ওঁত পেতে বসে থাকতো, তারপর সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে কোপ। প্রতিপক্ষ শিবিরের মধ্যে মিশে থেকে তাদের ক্ষতি করাটাই কিন্তু এদের অ্যাসাইনমেন্ট ছিল, দায়িত্ব ছিল। এবার আমাদের চারপাশে এরকম নিনজারা যদি ঘুরে বেড়ায় কী হবে ভাবতে পারছেন? এবং সত্যি কথা বলতে কি, ঘুরে যে বেড়াচ্ছে না তার কোনো গ্যারান্টি আছে? তো আমি যে নিনজাদের কথা বলতে চাইছি, এরা কিন্তু জাপানিও নয়, কালো পোশাকও পরে না, কিন্তু ক্ষতি করার দিক থেকে এরা নিনজাদের থেকে মোটেও কমতি নয়। এবং সত্যি কথা বলতে কি, কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি ক্ষতিকর। এরা আমাদের মধ্যে মানে বেমালুম মিশে থাকতে পারে। ওই বললাম, কালো কাপড় না পরেও মিশে থাকতে পারে। তার কারণ এদের দেখতে আপনার আমার মতো, আম বাঙালিদের মতো, আচার ব্যবহার ভাষা সব কিছু আমাদের মতো। ফলে এই নিনজাদের হয়তো ট্রেস করতে, খুঁজে পেতে, তাদের মানে নির্দিষ্ট করতে আরও বেশি অসুবিধে। বুঝতে পারছেন, আমি ওপার থেকে এপার এসে ঘাপটি মেরে বসে থাকা ওই শত্রুদের কথাই বলছি, বাংলাদেশি দুষ্কৃতী আর জঙ্গিদের কথা বলছি। বর্তমান সময়ে স্বার্থপর বাংলাদেশ আমাদের ক্ষতি চায়, এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। ওই নোবেল জয়ী বলে যাকে বলা হতো, এখন কেউ কেউ বলছেন নোবেল জঙ্গি ইউনূস সাহেব। তিনি দায়িত্ব নেওয়ার পর এটা বারবার স্পষ্ট হয়েছে, এরা নিজেদের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চায়। নিজেরা কোথায় পৌঁছবে, নিজেদের দেশের কী হাল হবে, এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নিজেদের দেশটা যে কারণে একটু উন্নতির পথে যেতে পারত, একটু উন্নত মানসিকতার জায়গা ছিল, সে ধর্মনিরপেক্ষ চরিত্র বদলে এরা এখন নিজেদের দেশেও মারামারি হানাহানি কাটাকাটিতে নেমে পড়েছে। আর সঙ্গে সঙ্গে নিয়মিতভাবে আমাদের চিমটি কাটা, চুলকানো, এইগুলো আর কি। আমরা হয়তো বাংলাদেশি জামায়াত নেতা বা ওখানকার ওই যে বিএনপি নেতাদের গরম গরম কথাগুলো শুনছি, শুনে হেসে উড়িয়ে দিচ্ছি, পাগলে কি না বলে, এই কথাগুলো জাস্ট পাত্তা দিচ্ছি না। কিন্তু পেছনের উদ্দেশ্যটা, এদের আস্তে আস্তে এগোনোর স্টাইলটা, ওপারের মাতব্বরদের মস্তিষ্কের ভাবনাগুলো সব উড়িয়ে দেওয়ার মতো কি? উড়িয়ে দেওয়া যে যাচ্ছে না, সেটা তো আরও একবার স্পষ্ট হয়ে গেল ওই গোয়ালপুকুরে, উত্তর দিনাজপুরে। গোয়ালপুকুরে ওই যে সাজ্জাক নামে এক বন্দি পুলিশকে গুলি করে পালিয়েছে, এটা তো আপনারা জানা হয়ে গেছে, আর পুরোটা আপনারা জেনে গেছেন। ডিজি গেছিলেন এবং ওখানকার পুলিশের বড় কর্তারা সব বলে ঠলে দিয়েছেন যে ওই সাজ্জাক নিজেই গুলি চালিয়েছে, তার ওই কম্বলের গায়ের চাদরের মধ্যে পিস্তল লুকিয়ে রেখেছিল। যখন তাকে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে আদালত থেকে, তখনই গুলি টুলি চালিয়ে দুজন পুলিশকে ঘায়েল করে নিজে চম্পট দিয়েছে। কিন্তু এবার জানা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর পার্ট। কালকে আমরা অন্যভাবে দেখছিলাম গোটা বিষয়টা, জানেন তো। বুঝতে চেষ্টা করছিলাম যে কোন পরিস্থিতিতে কতটা সাহস হলে, পুলিশকে কতটা ডোন্ট কেয়ার করতে পারলে একজন দুষ্কৃতী সে এরকমভাবে গুলি চালিয়ে পালিয়ে যেতে পারে। এবং তার থেকেও বড় কথা, ওই কারাগার থেকে পুলিশের গাড়িতে করে আদালত, পুরোটাই তো সেফ কাস্টাডি, তার মধ্যে কীভাবে অস্ত্র তার হাতে পৌঁছলো, এইগুলো আমরা ভাবছিলাম, জানেন তো। অবাক হচ্ছিলাম, আশঙ্কিত হচ্ছিলাম। কিন্তু সেই গোটা আশঙ্কাটা
এবার আতঙ্কে পরিণত হচ্ছে, বহুগুণে বেড়ে যাচ্ছে ভয়টা। কেন জানেন? কারণ এখন জানা যাচ্ছে গোটা অপারেশনটায় ওই সাজ্জাক নামে দুষ্কৃতীকে সাহায্য করেছে এক নিনজা, বাংলাদেশি নিনজা, যে আগের থেকেই ঘাপটি মেরে পড়েছিল এখানে। আমাদের পুলিশ আগে একবার ওকে ধরেছিল, জেলেও পাঠিয়েছিল। তারপর পুশব্যাক, মানে যারা এরকমভাবে অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকে পড়ে তাদের শাস্তি হয়, শাস্তি পাওয়ার পর তাদের আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়, এটাকে পুশব্যাক বলে। ফলে বাংলাদেশে তাকে ফেরত পাঠানো হয়েছিল, ধরে নিতে হবে। সেই পদ্মাপাড়ের নিনজা যার নাম আব্দুল, সে নাকি এই সেদিনও আদালতে সাজ্জাকের সঙ্গে দেখা করেছিল। ভাবতে পারছেন, যাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে সে কিভাবে ফেরত চলে এসে আমাদের আদালত চত্বরে সে দুষ্কৃতীর সাথে দেখা করলো। শোনা যাচ্ছে এই বাংলাদেশি আব্দুল আর দুষ্কৃতী সাজ্জাকের আলাপটা এই জেলে বসেই, আর তারপর থেকেই বন্ধুত্ব আর পালানোর পরিকল্পনা। এবার বাংলাদেশি দুষ্কৃতীদের জেলে রাখাটাও যে এখন কত বড় বিপদ, সেটা কিন্তু এই গোয়ালপুকুরের ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আর সঙ্গে বুঝিয়ে দিচ্ছে আশেপাশে কত বাংলাদেশি নিনজা এইভাবে ওত পেতে আছে। এখন একা একজন দুষ্কৃতী যদি এইভাবে ইচ্ছে মতো সীমান্ত পেরিয়ে এসে অস্ত্র সাপ্লাই করে আরেকজনকে ভাগিয়ে নিয়ে চলে যেতে পারে, তাহলে যদি অনেকে এরকম দুষ্কৃতী একসঙ্গে আসে, তখন ওই নেতাদের কথাগুলো শুনে, ওই মাতব্বরদের কথাগুলো শুনে আর হাসা যাবে তো? বিজিবি আর এসে আমাদেরকে বাধা দেয়, আমাদের জমিতে ওরা লাগাতে দেয় না। আমরা তো চাচ্ছি যে বেড়াটা হয়ে যাক। কেন কাঁটাতারে আপত্তি? থেকে কখন কোন জঙ্গলি ঢুকে যায় তখন তো আমাদের ভয় না। বাংলাদেশ সীমান্তরক্ষী এসে এদিকে কাজে বাধা দিচ্ছে। সীমান্তে কাঁটাতারে বাধা কেন? আমাদের বর্ডারে আমরা এইভাবে ফলে বলে কৌশলে এই কাজগুলো আমরা করতে দিব না। কাঁটাতার থাকলে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হবে, তাই কাঁটাতারে বাংলাদেশের বাধা। ওপারের জঙ্গি আর দুষ্কৃতীরা এপারে এসে ক্ষতি করবে, চলে বলে কৌশলে, এটাই বাংলাদেশের ফন্দি। একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, আগেও ধরা পড়েছে, পুশব্যাকে বাংলাদেশে পাঠানোও হয়েছে। তারপরেও বাংলাদেশের মদতে আমাদের ক্ষতির চেষ্টা যে চলছে সেটাই বুঝিয়ে দিল গোয়ালপুকুর। প্রথমে ভাবা হয়েছিল নেহাতি বিচ্ছিন্ন কোনো দুষ্কৃতির কাজ, কিন্তু সেই কাজেই জড়িয়ে বাংলাদেশি লিঙ্ক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে অভিযুক্ত সাজ্জাককে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল। আব্দুলের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়, দাবি সরকারি আইনজীবীর। 2019-এ আগ্নেয়াস্ত্র সহ আব্দুলকে গ্রেপ্তার করে পুলিশ। জেলেই সাজ্জাকের সঙ্গে আলাপ হয় আব্দুলের। 4 মাস জেল খাটার পর আব্দুলকে পুশব্যাকের নির্দেশ দেয় ইসলামপুর আদালত। 8 মাস আগেই দুষ্কৃতী আব্দুলকে বাংলাদেশে পাঠানোর কথা। সেই আব্দুলই সাজ্জাককে পালাতে সাহায্য করে বলে অভিযোগ উঠছে। বাংলাদেশে চলে যাওয়া আব্দুল কিভাবে এপারের দুষ্কৃতীকে সাহায্য করল? সরকারি আইনজীবীর মন্তব্যে রীতিমতো বিস্ফোরণ। সরকারি খাতায় পুশব্যাক হওয়া বাংলাদেশি দুষ্কৃতী নাকি বুধবারও আদালত চত্বরে হাজির ছিল। আসামিটা হচ্ছে একটা কেসে অ্যারেস্ট হয়েছিল 2019 14 ফরেনার্স অ্যাক্টে অ্যান্ড আর্মস অ্যাক্টে ওকে অ্যারেস্ট করে গোয়ালপুকুর থানা এখানে পাঠাইছিল। ওকে 3 বছর কনভিকশন দিয়ে পুশব্যাক করে দেওয়া হয়। সে সময় এই অ্যাকিউজ সাজ্জাক আলম, যে মেন অ্যাকিউজ আছে, কালকে এখানে কোর্টের ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে, ওকে বুঝে যাচ্ছে যে ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে। কিন্তু বাংলাদেশে পুশব্যাকের পর কিভাবে ভারতে? পুলিশকে গুলি করে পালানো সাজ্জাককে সাহায্য করেছে এই বাংলাদেশি আব্দুল, কিন্তু কিভাবে, কোন কৌশলে সে এটা করেছে, কিভাবে বন্দুক পৌঁছলো, বন্দুকটাও আব্দুল মারফত পৌঁছলো কিনা, এগুলো তো এখনও তদন্ত সাপেক্ষ। খোদ ডিজি সেখানে গেছেন, একটার বদলে 4টা গুলির হুঙ্কার দিয়েছেন। এবার যেখানে ডিজিকে এরকম একের বদলে 4টে গুলি চালানোর কথা বলতে হয়, তখন তো বুঝতে হয় ব্যাপারটা আর সহজ কেস নয়। আজ তিনি মালদা সীমান্তে গেছিলেন। এবার এই কেসে নাকি ওই মালদহের তৃণমূল নেতা খুনের ব্যাপারটাতে সেটা জানা যায়নি, কারণ দুটোই তো পরপর পাশাপাশি চলছে না। মালদাটা এবং সীমান্তবর্তী অঞ্চলটা এই মুহূর্তে কিন্তু পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। ওই গোয়ালপুকুরের মতো কালিয়াগঞ্জে ওই যে তৃণমূল নেতা খুন হয়েছেন, সেটাও কি বাংলাদেশি যোগে, সেখানেও কি বাংলাদেশি যোগ রয়েছে? এগুলো কিন্তু ওই বললাম অস্পষ্ট জায়গাটার মধ্যে আরও একটা অস্পষ্ট জায়গা তৈরি হয়েছে। সরকারি আইনজীবী বলছেন বুধবার, মানে যেদিন ঘটনাটা ঘটেছে, ওই দুষ্কৃতীর
সঙ্গে সাজ্জাদের আগে যে সাজ্জাকের যে আগেই কথাবার্তা হয়ে গেছে, তারা সে পুরো ব্যাপারটাকে প্ল্যান করে নিয়েছিল, সেই জন্যেই এসে সে ঘুরে বেরিয়েছে এবং ব্যাপারটা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, সবটা আমরা বুঝেছি। কিন্তু বিষয়টা তো আমাদের জাতীয় সুরক্ষার বিষয়, তাই জন্য বেশ কিছু অস্পষ্ট জায়গাকে স্পষ্ট করতে কিছু প্রশ্ন তো করতেই হচ্ছে। প্রশ্নগুলো নিরাপত্তার খাতিরেই মাথায় চলে আসছে। এই যে আব্দুল, তাকে যদি বাংলাদেশে পাঠানো হয়েই থাকে, তাহলে ফের আরেকবার অনুপ্রবেশটা করলো কি করে? একজন বাংলাদেশি দুষ্কৃতী যাকে আদালত বলেছিল বাংলাদেশে পাঠিয়ে দিতে, সে এখানে বিনা বাধা এসে আমাদের আদালতে ঘুরে বেড়ালো কি করে? দুষ্কৃতীর সঙ্গে কথা বলল এবং শোনা যাচ্ছে তাদের মধ্যে একটা যোগাযোগ রয়েছে, পালানোর ব্যাপারে তারা মানে নিজেরা সাঁট করে করে থাকতে পারে। এত কিছু তারা করে ফেললো, কেউ জানতো না, কোনো নজরদারি ছিল না। দেখুন, স্থানীয় স্তরে কোনো এক দুষ্কৃতী যদি কোনো একটা পাড়ায় এসে ঢুকিয়ে লুকিয়ে থাকে, সেটা জানা মুশকিল। ওই বলছিলাম, ভাষা এক, আচার ব্যবহার এক, দেখতে এক, সুতরাং থাকতেই পারে তর্কের খাতিরে। ধরে নিচ্ছি যে সব সময় পুলিশ সেটা জানতে পারে না, জানাটা কঠিন। কিন্তু যে দাগি বাংলাদেশি, যে বাংলাদেশিকে জেল খাটানোর পর পুশব্যাক করা হয়েছে, তার আবার ফিরে আসার কোনো ক্লু পুলিশের কাছে পৌঁছয়নি। স্থানীয় স্তরেও কি পুলিশের ইনফরমার মানে সোর্স এগুলো আর কোনো কাজ করছে না? সরকারি আইনজীবী যখন বলছেন তখন প্রশ্নগুলো তেতো হলেও সামনে তো চলে আসছে, অস্বীকার তো করা যাচ্ছে না। আরেকটা কাণ্ডও তো সামনে এসছে। পুলিশ আব্দুল মানে বাংলাদেশি আব্দুলের হদিশ পেতে একটা পোস্টার দিয়েছে, সেখানে ঠিকানা দেওয়া হয়েছে গোয়ালপুকুর। ভাবুন, এক বাংলাদেশি, সে যে বোনাফাইড বাংলাদেশি সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ থেকে পুশব্যাক করতে আদালত নির্দেশ দিয়েছে। তার আর আমাদের দেশের ঠিকানা হয় কি করে? বাংলাদেশির তো ঠিকানা বাংলাদেশে হবে, আমাদের গোয়ালপুকুর কি করে হবে? পুলিশ যদি তাকে এখানে গোয়ালপুকুরের বাসিন্দা করে দেয়, তাহলে সে তো পাকাপোক্তভাবে একটা সরকারি স্বীকৃতি পেয়ে গেল মশাই, সে এখানকার বাসিন্দা। দেখুন, গোয়ালপুকুরে একটা সময় শেল্টার নিয়েছিল আব্দুল, এটা ঘটনা। শেল্টার নেওয়ার সেটা ঠিকানা হয়ে যাওয়া এক ব্যাপার নাকি? পোস্টারে কেন সেই ঠিকানাই দিল পুলিশ? এবার এগুলোকে আপনারা গাফিলতি বলবেন নাকি অন্য কিছু, সেটা ভেবে দেখুন। গোয়ালপুকুরের না, গোয়ালপুকুরের অ্যাড্রেস ও শো করাইছে, যার জন্য আমি পুলিশকে বলেছি আগে যে গোয়ালপুরের নামে ভুয়ো যদি কিছু করে থাকে বা অ্যাড্রেসটা কী করে, এটা তো গোয়ালপুরের কেউ নেই। গোয়ালপুর অ্যাড্রেসটা ভুল, একদম বাংলাদেশি। তাকে 14 ফরেনার্স একটা অ্যারেস্টে নিয়ে এসেছিল, তার কনভিকশনের আমার কাছে অর্ডারটাও আছে। পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে রুখতে পারে না, বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে, এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না, আমি এটাও ভাবি। তাহলে ওর গুলি হবে কেন? আরও 4-5 জন যদি থাকতো তাহলে তো এই ঘটনা ঘটতো না। ভালো কাজ করতে গিয়েই যদি এরকম হয়, তাহলে মানুষের ভালো কী রাখবে? কোথায় পেলো? ওটা তো ওই মানে জেলে ছিল আসামি, তাহলে ওকে যে নিয়ে আসতেছে, তাহলে বেশি ফোর্স কেন দিল না? প্রশ্নগুলো শুনলেন, আপনার আমার বাড়ির মতো 8 পৌরে মায়েরা এই প্রশ্নগুলো তুলছেন এবং অত্যন্ত যথাযথ প্রশ্নগুলো। যেখানে এরকম সব ডেঞ্জারাস সব ক্রিমিনালরা ঘুরে বেড়ায়, তাদের এরকমভাবে আদালতে নিয়ে আসতে মাত্র 2 জন পুলিশ, আর সেই পুলিশদের যখন গুলি করে চলে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, ভাবুন তো কিভাবে তারা এইভাবে অস্ত্র পাচ্ছে যাতে পুলিশকে গুলি করে চলে যাওয়ার মতো সাহস এবং সহায়তা তারা পায়। মানে পুলিশের নিরাপত্তা নিয়েই তো প্রশ্ন তুলে দিল ওই গুলিবিদ্ধ পুলিশকর্মীর পরিবার। পুলিশকে নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছে বিরোধীরাও, চান্স পেয়েছে খোঁচা, প্রশ্ন তুলে দিয়েছেন সরকারি আইনজীবীও। আর একটা সিকোয়েন্স খেয়াল করলেন, মন্ত্রী গোলাম রব্বানী কাল বলেছিলেন যে সরকারকে কালিমালিপ্ত করতে পুলিশকে গুলি করা হয়েছে। আজ বিএসএফকে কাঠগড়ায় তুললেও পুলিশের পোস্টারকেও তো ভুল পোস্টার বললেন তিনি। তবে বর্ডারের যে তথ্য তিনি কাল দিয়েছিলেন, দেখা গেল পুলিশি তদন্তে সেরকম লিঙ্কই তো উঠে এলো। মানে কিছু কি জানতেন রব্বানী সাহেব, ক্যাবিনেট মন্ত্রী, তিনি জানতেন, হতেই পারে তাদের কাছে বিভিন্ন রকম ইনফরমেশান আসে,
এবার তিনি যদি জেনে থাকেন, তার কাছে যদি কোনো তথ্য পৌঁছে থাকে, তার মানে সেটা তো সরকারের কাছে পৌঁছানো। তার মানে সরকারও জানতো বর্ডার পেরিয়ে কিছু একটা ঘটছে, বর্ডার এরিয়ায় যে সব কিছু ঠিকঠাক নেই সেটা জানতো। একদম জানতো না এটা তো হতে পারে না। সবাই জানতো, পুলিশ জানতে পারেনি। তাহলে সরকার আর পুলিশের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে নাকি? প্রশ্নটা কিন্তু ঘরে বাইরে সব জায়গাতে উঠছে। দেখুন, শুধু আমাদের বললে হবে না, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। চারপাশে এক একজন দাঁড়িয়ে রয়েছেন এবং মাঝে মধ্যে আমাদের চোখ খুলে দিচ্ছেন, বেশি দূর যেতে হচ্ছে না। আইপিএস হুমায়ুন কবির, ডেবরার বিধায়ক, তিনি কিন্তু রাজ্য পুলিশের ডিজিকে পরামর্শ পর্যন্ত দিতে পারেন, এতটাই দক্ষ আইপিএস অফিসার ছিলেন তিনি। জঙ্গি খুঁজতে বাংলাদেশে উঁকি মারার যে দরকার নেই তা নাকি পশ্চিমবঙ্গেই রয়েছে, সেটা তো তিনিই বলে দিলেন। ওই বললাম, বহুরূপে সম্মুখে তোমার, এটা হুমায়ুন সাহেব আমাদের বুঝিয়ে দিয়েছেন। ওই সাগরদিঘিতে অল বেঙ্গলি ইমাম মুয়াজ্জিম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের অনুষ্ঠানে আগুনে বক্তব্য রেখেছেন হুমায়ুন কবির। এবং তার থেকেও বড় কথা, ওই বললাম, পুলিশের জন্য এমন একটা সুলুক সন্ধান দিয়ে দিয়েছেন বা এমন একটা ক্লিউ ছেড়ে দিয়েছেন, তার পেছনে কিন্তু পুলিশের এখন হন্যে হয়ে দৌড়ানো উচিত। সন্ত্রাসবাদীর আতুর ঘর, এটা তো বলতে পারবে না। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে একটা দুটো খারিজি মাদ্রাসা থাকতে পারে, একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো কলেজে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনে থাকতে পারে। এই যে সারগাছি যে এইটা কি আছে, কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয়, আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম, ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিয়ে, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। ওই সভাতেই হুমায়ুন কবির বলেছেন, বসনিয়ায় শান্তি সেনায় তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন, মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন। সে বুঝতে পারছেন কতটা অভিজ্ঞতা আছে তার। এবার তার কি মনে হয়, কি ভাবছেন তিনি, সেটা তিনি পরিষ্কার করে বললেন বটে, কিন্তু প্রশ্ন তো কতগুলো উঠে গেল। তার মনে হয়েছিল যে কার্তিক মহারাজ সন্ত্রাসবাদী, ডেকে পাঠিয়েছিলেন, আসেননি, ভয়ে আসেনি, এটা ভেবেই শান্তি পেয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। যদি সত্যিই তার কোনো একটা অপরাধী একটা অতীত থাকে বা বর্তমান থাকে, তাহলে তাকে গ্রেফতার করেননি কেন? গিয়ে ধরলেন না কেন? ছেড়ে দিয়েছিলেন কেন? দেখুন, বেলডাঙ্গায় যে গণ্ডগোল হয়েছে তা কার্তিক মহারাজ পাকিয়েছেন, এই প্রমাণ তৃণমূল বিধায়কের কাছে রয়েছে কি? তাহলে তো এখনও এফআইআর করতে পারেন, আর কার্তিক মহারাজও মানহানির মামলা করতে পারেন যদি তার মনে হয় এগুলো সব মিথ্যে। এবার এটা দুজনের ব্যাপার, ওরা দুজনে বুঝে নিন। কিন্তু আমাদের অবাক লাগছে, সংখ্যালঘু সমাজের উন্নয়নের কথা বলেন যিনি, তিনি কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন? গিয়েছিলেন তো শীত বস্ত্র বিলি করতে, তার বদলে সবাইকে গা গরম করে দিয়ে এলেন নাকি? অবশ্য সভার এজেন্ডাটা অসাধারণ ছিল, ওয়াক অফ বিল বিরোধিতা আর শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান। তাহলে স্থান, কাল, পাত্রের হিসেব থাকলেও থাকতে পারে। ডেবরার হুমায়ুন মুর্শিদাবাদে গিয়ে ভরতপুরের হুমায়ুন হয়ে গেলেন নাকি? বিশেষ বিশেষ অনুষ্ঠানে অবশ্য আমরা মেয়র ফিরহাদ হাকিম কিংবা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর মুখ থেকে বিশেষ বিশেষ বক্তব্য বেরিয়ে আসতে দেখেছি। ডেবরার বিধায়ক আইপিএস হুমায়ুন কবিরও কি সেই বিশেষ কৌশলটা শিখে নিয়েছেন নাকি? অথচ ওনার অভিজ্ঞতার ভিত্তিতে উনি যেগুলো বলছেন, আপনারা যদি খুব সাধারণভাবে দেখেন, তার মধ্যে কিন্তু উনি অনেক বড় একটা ইঙ্গিত দিয়ে রেখে দিচ্ছেন নিজের অভিজ্ঞতার থেকে, এবং এটা পরিষ্কার বলছেন, যে কোনো জায়গাতে একজন সন্ত্রাসবাদী থাকতে পারে, একটা বিশেষ জায়গাতেই থাকবে এরকম কোনো কথা নেই। মানে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে বিভিন্ন এই যে হঠাৎ গজিয়ে ওঠা মাদ্রাসাগুলোকে নিয়ে প্রশ্ন উঠছে, সেইগুলোর কথা হয়তো তিনি বলতে চেয়েছেন যে এগুলো যে শুধু যে এগুলোই ওই সন্ত্রাসবাদীদের ডেন হবে এরকম কোনো কথা নেই, এর বাইরেও বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীরা থাকতে পারে। তারা যে শুধুই ওই সদ্য অক্ষর জ্ঞান সম্পন্ন হবে এরকম ভাবার কোনো কারণ নেই, তারা উচ্চশিক্ষিত হতে পারে। মোদ্দা কথা হচ্ছে তারা বিভিন্ন রূপে এবং সর্বরূপে থাকতে পারে, এটা তো অত্যন্ত সত্যি কথা।
এবং ভীতিপ্রদ কথা, কিন্তু তার সঙ্গে তাকে হয়তো রাজনৈতিক এবং তার নিজস্ব বিভিন্ন রকম বাধ্যবাধকতার থেকে তাকে আর কিছু বিষয়কে জুড়তে হয়েছে। দেখুন, বাংলাদেশের জামাত চিন্ময় কৃষ্ণ প্রভুকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে আর ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। হুমায়ুন কবিরও কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলেছেন। আর কি বলেছেন? রামকৃষ্ণ মিশনেও সন্ত্রাসবাদী থাকতে পারে, হতে পারে, কথার কথা, কিন্তু রামকৃষ্ণ মিশনের দিকে আঙুল তুললেন কেন? এড়িয়ে যেতে পারতেন তো। নাকি তার মাথায় ছিল যে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ এবং আসানসোল রামকৃষ্ণ মিশনের সাধকদের কেউ কেউ রাজনৈতিক একটা চক্রান্ত করছেন বা রাজনৈতিক প্রচার করছেন। কিন্তু ভেবে দেখুন, সন্ত্রাসের অভিযোগ মুখ্যমন্ত্রী তোলেননি, আর ভোট মেটার পর মুখ্যমন্ত্রী দীঘার ইসকন মন্দিরেও গেছেন, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্গেও গেছেন, তাদের প্রশংসাও করেছেন, আর বেলুড়ের সঙ্গে তার তো বরাবরের ভালো সম্পর্ক। তাহলে আইপিএস হুমায়ুন কবির স্থান, কাল, পাত্র সেটা অবশ্য ঠিকঠাক করেই বেছেছেন নিশ্চয়ই, তার বোধ বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে হয় না, কিন্তু পরিস্থিতিটা যাচাই করেন। এখন ভরতপুরের হুমায়ুন কবিরও বলতে শুরু করেছেন যে তিনি কার্তিক মহারাজকে শ্রদ্ধা করেন, বাবুন কাণ্ড। সেখানে হুমায়ুন কবির, আইপিএস হুমায়ুন কবির এরকম একটা মন্তব্য করে বসে রইলেন। এবার তার না ওই বাদশাহ হুমায়ুনের মতো অসহায় অবস্থা হয়ে যায়। দিল্লির মশলা দাঁড়িয়ে বাদশাহ হুমায়ুন তো ওই পারস্যে গেছিলেন, কিন্তু আইপিএস হুমায়ুনের তো যাওয়ার আর কোনো জায়গা রইল না। আর উনি কি এমন যে কার্তিক মহারাজ দেখে ওনার ভয়ে, ওনার মতো এরকম এখানে আইপিএস ছিলেন, রাজেশ কুমার ছিলেন, এখানে জ্ঞানবন সিং ছিলেন, এখানে রাজৌরি ছিলেন, মুকেশ কুমার ছিলেন, সুধাকর রাও। তাহলে আমি 50 বছর যাবৎ এখানে রইলাম, আর উনি বললেন সন্ত্রাসবাদী, তাহলে তো আমাকে তো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারতেন। আমি আইনানুগ ব্যবস্থা নেব। কার্তিক মহারাজ যদি সন্ত্রাসবাদী হন, কার্তিক মহারাজ যদি আতঙ্কবাদী হন, তাহলে আমিও আতঙ্কবাদী, এবং আমি গর্ব করে বলছি, হ্যাঁ আমি বাঙালি হিন্দু, আমি আতঙ্কবাদী। আমি হুমায়ুন কবিরের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে আনসারুল্লাহ বাংলার যে আতঙ্কবাদী, যিনি হরিহরপাড়ার নওয়াদায় ভোটার লিস্টের নাম উঠেছে, যারা পশ্চিমবঙ্গে দুবার ভোট দিয়েও চলে গেছেন, যে জেলার তিনি এসপি ছিলেন, তিনি কি, তার সম্পর্কে তার কি অভিমত? কার্তিক মহারাজ যদি উস্কানি দেয় তাহলে তিনি কি করেন? সিএ আন্দোলনের সময় বেলডাঙ্গা এবং শক্তিপুর এইসব রেল স্টেশনগুলিকে জ্বালিয়ে দেওয়া, 5-5টি ট্রেন জ্বালিয়ে দেওয়ার কাজ যারা করেছিলেন তারা কারা? কার্তিক মহারাজের সঙ্গে জামাল উদ্দিন মন্ডল এবং এসপি হুমায়ুন কবিরের খুব ভালো কম্বিনেশন ছিল। হঠাৎ করে কি এমন ঘটলো যে উনি এরকম বলছেন, উনি ব্যাখ্যা করতে পারবেন। কার্তিক মহারাজের সম্বন্ধে কোনো বাজে ধারণা নেই, তিনি একটা ধর্মগুরু। আমার কোনো ডিফারেন্স রয়েছে বা তেনার সম্বন্ধে আমি কোনো বাজে মন্তব্য করতে রাজি নয়। যাকে রাজনীতির এই হচ্ছে মজা, জানেন তো, কখন যে কে কার কাছে চলে আসেন, কাকে শ্রদ্ধা করতে শুরু করেন, আর কে যে শ্রদ্ধার থেকে সন্দেহ করতে শুরু করেন, এটা হয়। ওই বললাম, স্থান, কাল, পাত্র এগুলো রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ। ফলে এক জায়গার বক্তব্যকে সব জায়গার জন্য এটা কখনো ভাববেন না। তবে হ্যাঁ, একটা বক্তব্য সেটা কিন্তু এই মুহূর্তে মানে সব জায়গায় চর্চার বিষয় হয়ে গেছে। তোমরা একটা মারলে আমরা 4টে মারব। মনে আছে শোলে সিনেমায় সেই গব্বর সিংকে 4 ডাকাতের লাশ সমেত বার্তা পাঠিয়েছিল জয় আর বীরু? রাজ্য পুলিশের ডিজির মাথায় শোলের ডায়লগটা ঘুরেছে কিনা জানা নেই, তবে তিনি দুষ্কৃতীদের এই পাল্টা 4টে গুলি ছোড়ার কথা কিন্তু বলে দিয়েছেন। আর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, পুলিশ সম্পর্কে তার পার্সোনাল অভিজ্ঞতা প্রচুর, জানেন তো। তার দাবি পশ্চিমবাংলার পুলিশের ক্যালিবার নাকি অন্য রকম। এবার তিনি যখন বলছেন, নিশ্চয়ই নিজের অভিজ্ঞতার ভিত্তিতেই বলছেন, এটাই ধরে নিতে হবে। এরা তোলা ভালো তুলতে পারে, তুমি বিনা গুণে এরা বলে দেবে এই বান্ডিলে কত টাকা আছে। বাংলার পুলিশকে তুমি বান্ডিল গুনতে হয় না, ওরা হাতে ওজন দেখে বলে দেবে কি এখানে কত টাকা আছে। একটা কম হলে বলে দেবে, একটা বেশি হলে বলে দেবে। বেশি হলে বলবে না, কম হলে বলে দেবে। এই বক্তব্য নিশ্চয়ই রাজ্য পুলিশের ডিজির পছন্দ হবে না, কিন্তু অর্জুন সিংয়ের পুলিশি অভিজ্ঞতা সেটাকেও তো অস্বীকার করা যাবে না।
এবার তিনি নিজেই যখন এই সমস্ত কথাগুলো বলছেন এবং তিনি তার অভিজ্ঞতার কথাটা যে নিজেই শেয়ার করেছেন, তো এটা সবসময় বলেন আর কি। এবার এই ধরনের এগুলো কিন্তু টেকনিক্যাল কথা, জানেন তো, এই যে তিনি বললেন আর কি, এই ধরনের টেকনিক্যাল কথাবার্তা বলতে গেলে ব্যক্তিগত অভিজ্ঞতাটা খুব জরুরি। সে যাই হোক, অর্জুন সিং নিজেই বলেছেন যে তারা ব্যারাকপুরের শিল্পাঞ্চলের ছেলে, ছোটোবেলার থেকে কেস খেয়ে খেয়ে বড় হয়েছে। আজকেও তো ভাটপাড়া পুরসভায় একটা দুর্নীতির মামলায় ব্যারাকপুর কমিশনারেটে হাজিরা ছিল তার। রেগুলার পুলিশের সঙ্গে তার একটা যোগাযোগ রয়েছে, কিন্তু জানেন তো এই এত ঘনিষ্ঠ যোগাযোগ এবং নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন স্থান কাল এবং পাত্রের সঙ্গে যেহেতু যোগাযোগটা রয়েছে, সেই হিসেবেই বোধহয় তিনি এত প্রাঞ্জলভাবে এত কথা কনফিডেন্সের সঙ্গে বলতে পারেন। স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে দেওয়া, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দেখুন এই সব বললে পুলিশ তো ডাকবেই, আর অর্জুন ব্যারাকপুরে বড় হয়েছেন, পুলিশের ডাক তার কাছে জল ভাত। এখন তো সাংসদ পদ নেই, আগের সেই হাঁক ডাকও নেই, কিন্তু পুলিশের ডাকটা রয়েছে, জানেন তো। কেউ ডাকলে তবে না বাজারে নামটা থাকবে, যদি না ডাকে তাহলে নামটা বাজারে থাকবে কি করে? যে বক্তব্যের সুবাদে এই ডাকটা আসছে, অর্জুন সিং কি তার থেকে সরে আসতে পারে? মানে মোটের ওপরে যে বারবার জেহাদিদের সাথে যোগাযোগ এই সমস্ত বলে চলেছেন, এগুলো কিন্তু বলা ছাড়বেন না তিনি। খেয়াল করে দেখুন, যতই পুলিশ ডাকুক, যতই এই নিয়ে চাপ বাড়ুক, তিনি বলতেই থাকবেন। কারণ এই পড়তি বাজারে ডাকাডাকির মধ্যে থাকাটা তার খুব দরকার বলে মনে হচ্ছে। আর ডাকাডাকিটা যদি বজায় রাখতে হয়, তাহলে তারও এরকম মুখ ফসকে বলে ফেলার মতো করে বিভিন্ন বক্তব্যগুলো অনর্গল বলে যেতেই হবে। মমতা ব্যানার্জি সৎ সাহস থাকে, তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা ব্যানার্জি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছেন, এই মামলাটাকে সিবিআইকে দিয়ে দিন। আমার কাছে কি সোর্স আছে? সুপ্রিম কোর্টের রুলিং আছে, আমি আমার সোর্স তোমাকে বলবো নাকি? তুমি পুলিশের লোক আছে, তোমার কাজ আছে, আমি তো পলিটিক্যাল লোক। তো মমতা ব্যানার্জি এটাকে সিবিআই ইডিকে দিয়ে দিন, আর নালে আমি আজকে 21 তারিখে আমার ওই কেসের ডাক আছে, ইনভেস্টিগেশনের পরে আমি কোর্টে যাব। কি বুঝলেন? রাজনীতিক হলেই সমস্ত কিছু বলার অফুরন্ত লাইসেন্স থাকে, সব বলা যায় এবং তার কোনো সীমান্ত থাকে না। ওই সীমান্ত সমস্যা আর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ দুটোর সঙ্গেই প্রতিপক্ষ দলকে যে কোনো সময় জড়িয়ে দেওয়া যায়, ঠিক যেরকম তৃণমূলকে জড়িয়ে দিচ্ছেন অর্জুন সিং। এবার তার এই কাজকর্মে বিজেপির কিন্তু দুটো সুবিধে। প্রথমত জমি উদ্ধারের চেষ্টা, না এই জমিটা বর্ডারের জমি নয়, সেটা রক্ষা করার জন্য সেনাবাহিনী বিএসএফ এরা রয়েছে। অর্জুন সিংরা যে জমিটা ফেরাতে চান সেটা রাজনৈতিক জমি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের আমাদের লোক বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অর্থে মাস্টার স্ট্রোক। ওপারের হিন্দুদের কাছে সেটা একটা বার্তা ছিল, কিন্তু এপারের হিন্দুদের কাছে আরও বড় বার্তা ছিল যে 70% হিন্দু ভোট ব্যাংককে বিজেপি তাদের নিজেদের বলে মনে করে, সেই লোকগুলোকে তৃণমূল নেত্রী আমাদের লোক বলে নিজেদের দিকে টেনে নিলে তাদের কি ভালো লাগবে? আর বিজেপির নেতারা অত সহজে ব্যাপারটাকে ছেড়ে দিতে পারবেন, হজম করতে পারবেন? তা তো হয় না। তাই এটা তাদের কাউন্টার অ্যাটাক। মুখে বাংলাদেশি হিন্দুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ কাঁদলেও আসলে তিনি তার নীতি, তার সরকারের পলিসি, তার দল তৃণমূল কংগ্রেসের এই সংখ্যালঘু তোষণের যে পলিসি, তার থেকে কেউ 1 ছটাকও তারা সরেননি। এটাই এখন বোঝাতে চাইছে বিজেপি। এবারে জনবিন্যাস বদলে যে আসলে তৃণমূল কংগ্রেস তাদের ভোটের লাভ দেখছে, এই পাল্টা প্রচারটাই অর্জুন সিংরা শুরু করলেন। আর দ্বিতীয়ত এই কাজে তারা তো ওই বলে না মেঘ না চাইতেই জল, প্রায় সেরকম হাতে গরম একটা ব্যাপার পেয়ে গেলেন। ওই শুনলেন যেটা বলছিল অর্জুন সিং, বাংলাদেশি আব্দুল ইসলামপুরের কোর্ট লকআপে আসামি সাজ্জাকের হাতে অস্ত্র ডেলিভারি করেছে বলে দিয়েছেন তিনি। এই তথ্যটুকুই তো বিজেপির কাছে
ইস্যুর হোম ডেলিভারি করার জন্য যথেষ্ট। প্রত্যেক বাড়িতে তারা এখন এই ইস্যুটাকে ডেলিভারি করবে। তৃণমূল অনুপ্রবেশের মদত দিয়ে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করছে, এই প্রচারটা চালাবে এবং বলবে যে দৈত্য তারা তৈরি করছে, সেই দৈত্য পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকেই উল্টে ঘায়েল করছে। এবার এই লাইনে আক্রমণের একটা সুযোগ পেয়ে গিয়ে সেটাকে তো বিজেপির নেতারা হেলায় হারাবেন না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু তাদের এই চেষ্টাটা দেখে না আমার সেই রবার্ট ব্রুসের কথা মনে পড়ে যাচ্ছে। জানেন তো রবার্ট ব্রুস সেই স্কটল্যান্ডের বিখ্যাত যোদ্ধা, সেনাপতি, 6 বার যুদ্ধে হেরে হতাশ হয়ে একটা জঙ্গলে চলে গেছিলেন তিনি। হয়তো এই নাগা সন্ন্যাসীদের মতো সন্ন্যাস নেওয়ার কথা ভাবছিলেন আর কি। তো সেই জঙ্গলে একটা পাথরের দেওয়ালে একটা মাকড়সাকে দেখে তার হারানো আত্মবিশ্বাস ফিরে এসেছিল। কি দেখেছিলেন তিনি? দেখেছিলেন মাকড়সাটা দেওয়ালে চড়ার বারবার চেষ্টা করছে আর বারবার ব্যর্থ হচ্ছে। এভাবে 6 বার ব্যর্থ হলো, কিন্তু 7মবারের চেষ্টায় মাকড়সাটা সফল হলো আর রবার্ট ব্রুসের মনে কনফিডেন্স ফিরে এলো। সারসত্য বুঝে গেলেন, হাল না ছেড়ে চেষ্টা করাটাই জীবন, চেষ্টা করে গেলে সাফল্য আসবেই আসবে। দেখুন, বাংলার বিজেপি নেতারা এর আগে যতবার সংখ্যালঘু তোষণ বা অনুপ্রবেশের কথা বলে এই তৃণমূলকে বেগ দিতে চেয়েছেন, অ্যাটাক করতে চেয়েছেন, ততবার ব্যর্থ হয়েছে। এই পরপর ইলেকশনগুলো দেখুন, বুঝতে পারবেন। কিন্তু ওই সেই কথা, ইফ অ্যাট ফার্স্ট ইউ ডোন্ট সাকসিড, ট্রাই এগেইন। রবার্ট ব্রুস হয়ে তাই তারা একবার ফের চেষ্টা শুরু করছে। কি বুঝলেন? চাষারাই শুধু আশায় বাঁচে না, নেতারাও বাঁচেন। আর শুধু বাঁচেন না, সাধারণ মানুষকে তারা বিভিন্ন রকম আশাও দেখান। এই যেরকম শুভেন্দু অধিকারী, মধ্যবিত্ত মানুষকে তিনিও আপাতত একটা হালকা, আবছা, অস্পষ্ট বা জটিল কিন্তু আশা দেখাচ্ছে। এই সরকার পে কমিশনে পিছিয়ে আছে, 2টো পে কমিশনে পিছিয়ে আছে এবং 39% ডিএতে পিছিয়ে আছে। এবং এই সরকারের 2টো নীতি, একটা হচ্ছে ভাতা দিয়ে কিছু ভোট নাও আর তোষণের রাজনীতি করে মুসলিম ভোটটাকে সুরক্ষিত রাখো। দেখুন, কেন্দ্রের সরকার 8ম বেতন কমিশন ঘোষণা করেছে এবং তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন নাকি 50,000 টাকার কাছাকাছি চলে যেতে পারে। যারা কেন্দ্রীয় সরকারি চাকরি থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন, সুবিধাটা নাকি তারাও পাবেন, কারণ পাল্লা দিয়ে তাদের পেনশনটাও বেড়ে যাবে। এবার শুভেন্দু অধিকারী এই খবরটা পাওয়ার পর তিনি কি করলেন? রাজ্য সরকারি কর্মচারীদের কাটা ঘায়ে একটু জাস্ট নুন ছিটিয়ে দিলেন। ভাবছেন তো কেন? এটা কোনো স্যাডিস্টিক প্লেজার নাকি? করলেন তার কারণ তার হাতে এরকম একটা ক্ষেত্র তো প্রস্তুত হয়ে বসেই রয়েছে। কারণ এই রাজ্যের সরকার 6ম বেতন কমিশনেই তো আটকে রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে এ রাজ্যের সরকারের ডিএর ফারাক এখন 39%। কিন্তু মহার্ঘ ভাতা আর বেতনের বৈষম্য তো নতুন কিছু নয়। তৃণমূল যমুনার পুরো সময়টা জুড়েই তো এটা রয়েছে। এটা নিয়ে তো বারবার বিরোধীরা বলে হচ্ছেন। কী লাভ হয়েছে? সরকারি কর্মচারীরা আন্দোলন করেছেন, কী লাভ হয়েছে? কোনো ভোটেই তো এর কোনো প্রভাব পড়েনি। তাই শুভেন্দু অধিকারী যতই ওই চাকরিজীবী মধ্যবিত্ত বাঙালির দুঃখ কষ্টগুলোকে একটু খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাতে তৃণমূলের নোটে গাছ কি মরবে? সম্ভাবনা কম। কারণ রাজ্য সরকারের ঘোষিত নীতি তো অন্য কথা বলছে। তারা ডিএ বাড়াতে যত না আগ্রহী, তার থেকে অনেক বেশি সচেতন, অনেক বেশি আগ্রহী এই লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন রকম ভাতাগুলোকে চালিয়ে যেতে বা বাড়িয়ে যেতে। মুখ্যমন্ত্রী জানেন, ডিএ বাড়ালে কিছু সরকারি কর্মচারী ফয়দা পাবেন, দিলেন না তাদের। তারা ক্ষুব্ধ হলো। কি এলো গেল? তার বাড়ির লোক, তার স্ত্রী, তার মেয়ে, তার বাড়ির অন্য লোকজন সবাই কেউ না কোনো যদি ওই ভাতা পেয়ে যান এবং সবথেকে বড় কথা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যান, ওই সরকারি চাকুরে তিনি রেগে মেগে ভোটটা নাও যদি দেন, তার বাড়ির লোকজন গিয়ে ভোট দিয়ে আসবে। অনেক বেশি প্রফিট। ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যদি 1000 থেকে 1500 টাকা হয়ে যায়, তাতে ডিএ এলো না গেল, দিল না দিল, 139% হলো, কি এলো?
ভাণ্ডারেই বসতে ভোট লক্ষ্মী, এটা তো পরীক্ষিত এবং প্রমাণিত। সুতরাং আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের ওই কাটা খায় নুনই দিন বা ভেতরে জ্বলতে থাকা আগুনে হাওয়াই দিন, লাভের লাভ খুব একটা কিছু আছে বলে তো মনে হয় না। এই জায়গাটায় তৃণমূল একদম এক বজ্ঞা, কারণ তারা জানেন ভাণ্ডারে টান যদি কোনোভাবে পড়ে তাহলে তৃণমূলের অস্তিত্বে টান পড়তে পারে। সেজন্যে যতই আর্থিক কষ্ট হোক তৃণমূলই বা কেন জানেন তো, শুধু তৃণমূল বলে কি লাভ, ওদের দোষ দিয়ে তো লাভ নেই। গোটা ভারতে তাকিয়ে দেখুন, কোনো রাজনৈতিক দলই তো ভাতা বন্ধ করে না। মানুষজন যত কম ভাববে, মানুষজন যত কম প্রতিবাদী হবে, মানুষজন যত কম দাবি তুলবে, মানুষজন যত নিজেদের কর্মক্ষমতা বা লড়ার ক্ষমতায় বিশ্বাস হারাবে, ততই তো রাজনৈতিক দলগুলোর পোয়া বাড়ো। তারা তো তাই চায়, কিছু করবেন না মশাই, বাড়িতে বসে থাক, এই তো টাকা দিয়ে দিচ্ছি। একবার যদি মানুষজনকে ওই বসে খাওয়ার অভ্যেসটা ধরিয়ে দেওয়া যায়, ব্যাস কেল্লা ফতে। এটা একদম ড্রাগের নেশার মতো, বেরোতে পারবে না কেউ। দেখুন, যেখানে যে সরকার রয়েছে সবাই কিন্তু এই খয়রাতির ওষুধটা এবং এই পলিসিটাকে খুব ভালো করে বুঝে ফেলেছে। তাহলে বেতন বৈষম্যের কথা বলেও শুভেন্দু অধিকারীর ওই লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনাটা কতটা, এইখানেই বড় কথা জানেন তো। তৃণমূলকে ধাক্কা দেওয়ার চেষ্টায় শুভেন্দু কি একটু পিছিয়ে পড়ছেন, এবং সেটা তৃণমূলের কাছেই পিছিয়ে পড়ছেন। কেন বলছি, শুভেন্দু অধিকারীর বক্তব্য আর এক্স হ্যান্ডেলের পোস্টের থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টেই তো মনে হচ্ছে তৃণমূলের আজকাল বেশি ধাক্কা লাগছে। কথার বেশি দোষ, ভেবে চিনতে কথা কোষ। এখন আবার যুবরাজও নাকি বলছেন যে কাজ বেশি কথা কম। কার জন্য বলছেন? তার পিসিমণির জন্য, যিনি দৈববাণীর মতো নবান্নে বসে রোজ 50 মিনিট থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রেস কনফারেন্স করতে থাকেন, রাজ্য কিভাবে চলা উচিত, মানুষের কি ভুল, মানুষের কি ভালো, এসব বলতে থাকেন। জানি না, মুসল পর্বে এমনই হয়, তার নিজের গৃহেই এবার দ্রোহ। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথায়, বা কথায় শুধু নয়, যে লেখায়, যে পোস্টের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট করে যদি বলতে হয়, এই বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এভাবে রামকৃষ্ণকে কোট করলেন, সেই পোস্টে কি আছে? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টে সেবাশ্রয় প্রকল্পের ঢালাও সুখ্যাতি আছে। কত মানুষ তার প্রকল্পের সুবিধা পেয়েছেন এর পরিসংখ্যান তুলে ধরা আছে। এগুলো তো করতেই পারেন, একজন সাংসদ তিনি করছেন, সেটা বলবেন না, মানুষকে জানাতে হবে না। কিন্তু এর পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের লেখার একেবারে শেষ দুটো লাইনে রয়েছে এক নীতিশিক্ষা, মরাল। অভিষেক সেখানে লিখেছেন, গভর্নেন্স ইজ নট অ্যাবাউট ওয়ার্ডস বাট অ্যাকশনস দ্যাট ট্রান্সফর্ম লাইভস। বুঝতে পারছেন কত বড় কথা একটা বলে দিয়েছে? কি বয়স, কিন্তু কত বড় সুদূর একটা রিয়েলাইজেশন। শুধু মুখের কথায় প্রশাসন চলে না, মানুষের জীবনে সদর্থক বদল আনতে পারছে কিনা তার কাজকর্ম, তার ওপরেই নির্ভর করে শাসনটা আসলে সুশাসন কিনা। আহা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টের কোথাও কোনো বিতর্ক নেই, কিন্তু অদ্ভুত একটা রাজনৈতিক ম্যাচিউরিটি রয়েছে এবং রাজনৈতিক বার্তাও রয়েছে। বিরোধীরা আপাতত নিরীহ এই দুটো লাইনেই কিন্তু বিতর্কের যাবতীয় উপাদান খুঁজে পেয়ে যাচ্ছেন, কারণ তাদের মনে হচ্ছে এই যে গত কয়েক মাসে তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠবৃত্তে যারা রয়েছেন তাদের শাসনের পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, বা এই যে শান্তনু সেনের মতো অভিষেক ঘনিষ্ঠ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, বা এই যে কুণাল ঘোষের মতো নেতা যিনি একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তার নেতা বলে মানতেন আর এখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া তিনি অন্য কারোর কথা শুনবেন না। এই সব সিদ্ধান্ত, পদক্ষেপ বা পরিবর্তনের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লেখাটার যোগ রয়েছে, এটাই কিন্তু বিরোধীরা মনে করছেন। ইঙ্গিত তো স্পষ্ট,
রাজ্য সরকারের অর্থাৎ পিসির ব্যর্থতা সেটা অত্যন্ত পরিষ্কার ভাষায় উনি বুঝিয়ে দিয়েছেন। আর যদি এই ইঙ্গিত কেউ না বুঝতে পারে তাকে বলতে হবে যে সে অন্ধ, বোবা, কালা। চাইছে সেটা পিসি ভাগ্য বলে ঠিক করুক, ওটাতে মানুষের কোনো আগ্রহ নেই, কিন্তু স্পষ্ট যে সেবাশ্রয়ের প্রোগ্রামের মধ্য দিয়ে দুটো জিনিস ইন্ডিকেটেড হয়েছে। এক, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ফেল, বরং তার চাইতে ডায়মন্ড হারবার মডেলে সরকারি ব্যবস্থাকে রাজনৈতিকভাবে তৃণমূল ব্যবহার করতে চায়। দুই, হতে পারে একটা বার্তা দিল, হয় পিসিকে, না হলে ভাইপোকে, এই না হলে শান্তনুকে, যে শান্তনু কম কথা বলে কাজ বেশি করছে। আমি তো এটার মধ্যে কোনো সংঘাতমূলক চর্চার কোনো অবকাশ দেখতে পাচ্ছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন দায়িত্বশীল সাংসদ, তিনি তার এলাকায় সেবাশ্রয় বলে একটি স্বাস্থ্য শিবির করছেন এবং তিনি সরকারের কথাই বলেছেন। সেনাপতির পোস্টে তো নেতৃত্বে যে ব্যাপক উন্নয়ন চলছে তারই প্রতিফলন তার পোস্টে রয়েছে। আমার তো মনে হয় উনি বার্তা নিজের দলের লোকেদেরকে দিচ্ছেন, বিশেষ করে ওনার দলের যে সমস্ত স্পোক্স পার্সন আছেন, যাদের মধ্যে একজন বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি সারাদিন শুধু কথাই বলেন, কাজের কাজ তো কিছু করেন বলে মনে হয় না। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেবাশ্রয় প্রকল্পটা এমন একটা সময় চালু করেছেন যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা ফের খবরের শিরোনামে। নিম্ন আদালতে তিলোত্তমার ধর্ষণ আর খুনের রায় তো আগামীকাল ঘোষণা হওয়ার কথা। তার আগে আরজি কর আন্দোলনটা ফের প্রাসঙ্গিকতা ফিরে পেয়েছে, কারণ মামুনি রুই দাস গত সপ্তাহে মারা গেছেন। কেশপুরের মামুনি, তিনি সন্তানের জন্ম দেওয়ার জন্য মেদিনীপুর মেডিকেলে ভর্তি হয়েছিলেন আর তারপর সন্তান প্রসবের পর তার মৃত্যু হয়েছে। এগুলো তো মোটামুটি আপনারা জেনে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন যে মামুনি রুই দাসের মৃত্যু ঠিক কীভাবে হয়েছে আর কি। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে মেদিনীপুর মেডিকেলের কর্তব্যরত সিনিয়র ডাক্তারদের গাফিলতি, সরকারি হাসপাতাল ডিউটির সময় কাজ না করে বেসরকারি হাসপাতালে ডিউটি করা আর জুনিয়র ডাক্তারদের ওপর সার্জারির দায়িত্ব ছেড়ে যাওয়া, এর ফলেই মামুনি মারা গেছেন। এটা দেখুন, মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন তখন তো তার উপর আর কিছু বলা চলে না। তাছাড়া সিআইডি তদন্ত করে দেখেছে মেদিনীপুর মেডিকেলের যে 12 জন চিকিৎসক ছিলেন অভিযুক্ত, তাদের সাসপেন্ড করা হয়েছে। তাদের অন্যতম ওই দিলীপ পাল সরকারি হাসপাতালে কাজ না করে কখন কোন হাসপাতালে, কোন নার্সিং, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে কাজ করেছেন তার প্রমাণ তাদের হাতে রয়েছে। দেখুন, যারা সত্যি সত্যি নিজেদের কর্তব্যে অবহেলা করে এরকম বাইরে গিয়ে কাজকর্ম করেন তাদের শাস্তি পাওয়াই উচিত। এটা নিয়ে কোনো রকম দ্বিমত থাকাই উচিত না। নিজেদের কাজের সময় যেখানে যেটা দেওয়ার দরকার সেটা দেওয়ার কথাই। কিন্তু তার সঙ্গে এই প্রশ্নটারও তো উত্তর পাওয়া দরকার যে স্যালাইন নিয়ে এত বিতর্ক বা যে অক্সিটোসিন ইঞ্জেকশন নিয়ে এত সন্দেহ, মামুনি রুই দাসের মৃত্যুর কারণ হিসেবে যে স্যালাইন আর ইঞ্জেকশনকে চিকিৎসকদের একটা অংশ দায়ী করছিলেন, সেই স্যালাইন বা ওষুধ কতটা নিরাপদ? দেখুন, ওই স্যালাইন ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সেখান থেকে যাদের স্যাম্পেলগুলো নেওয়া হয়েছিল কেন্দ্র এবং রাজ্যের দল, তারা সেটা পরীক্ষা করে দেখেছে সেটার মধ্যে কোনো রকম গণ্ডগোল নেই, ক্লিন চিট। পুরোটাই কি তাই? এই ওষুধগুলো রাখার বা এই স্যালাইনগুলো রাখার বা সেগুলোর মাঝখানে যারা কোল্ড চেন বলে বিষয় থাকে, সেটা না থাকলে সেগুলো যে কতটা খারাপ হতে পারে, হাসপাতালে থাকা জিনিসগুলো নিরাপদ ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। কবে হবে? আরেকটা কথা, দেখুন, এই যদি সত্যি সত্যি এই জুনিয়র ডাক্তারদের কারণেই এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে, তাদের গাফিলতি কি? অস্ত্রোপচারে তারা ভুল করেছে। অস্ত্রোপচারে ভুল করলে বা ঠিকমতো সেলাই না করলে এরকম কোনো গণ্ডগোল যদি তারা করে থাকে অনভিজ্ঞ হাতে, তাহলে কি হতে পারে? অধিক রক্তক্ষরণে তৎক্ষণাৎ এই প্রসূতিদের মৃত্যু ঘটতে পারে। ডাক্তাররা কি বলছেন জানেন? এটা দেখুন, আমরা লেম্যান, আপনি আমি চট করে কিছু বলবো না, কিন্তু ডাক্তাররা তারা কি বলছেন জানেন? তারা বলছেন এদের সেপসিস শকে মৃত্যু হয়েছে এবং এদের শরীরে সংক্রমণের মাত্রা যে জায়গায় পৌঁছে গেছিল তাতে তো পরিষ্কার এদের মধ্যে একটা সংক্রমণ হয়েছে। রক্তক্ষরণে তো সংক্রমণ হয় না। আমরা জানি না, এই প্রশ্নগুলো আসছে,
আপনাদের বলছি, আপনাদের সাথে শেয়ার করছি। কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি না, কিন্তু যেটাই ঠিক হোক, ভবিষ্যতে যেন কেউ আর এই সমস্ত গণ্ডগোলের ফলে কোনো বাচ্চা তার মাকে না হারায়, কোনো পরিবার তার স্ত্রীকে না হারায়। দেখুন, এর মধ্যে মানে সংশয়গুলো কেন যাচ্ছে না? একটা মোবাইল ফোন রেকর্ড আমাদের হাতে এসছে, এটা কিন্তু এমন একটা অডিও ক্লিপ, ভাইরাল হওয়া ক্লিপ, হয়তো তার সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু সরকারি হাসপাতালে খারাপ মানের ওষুধ বা জাল ওষুধ ব্যবহারের বিতর্ককে এই ফোন রেকর্ড তো অনেকটা বাড়িয়ে দিচ্ছে। আপনি তো আমাদের খুনি, আমাকে সুব্রতীকে যখন তখন খুনি, মেরে দিয়েছো পেশেন্ট, তোমরা দেখো না, এগুলো ফেব্রুয়ারি মাসে তো অনেক বলেছেন। আমার ইউনিটে 6টা ডেথ হয়েছিল, তারপর থেকে তো পেশেন্ট যখন আমরা আপনার সাপ্লাই করা ওষুধ বন্ধ করে দেওয়ার পর থেকে যখন হলো লাস্ট 6 মাসে কোনো ডেথ নেই, তো আমরা তো খুনি, তাই তো স্যার? ভাইরাল অডিও ক্লিপে যারা কথা বলছেন তারা কারা? শোনা যাচ্ছে বর্ধমান মেডিকেলের সুপারের সঙ্গে নাকি দেবদূত বন্দ্যোপাধ্যায় নামে এক অধ্যাপক চিকিৎসকের কথাবার্তা এটা। এই দেবদূত ব্যানার্জি বর্ধমান থেকে মেদিনীপুরে সদ্য ট্রান্সফার হয়েছেন। তিনি কি বলছিলেন জাল ওষুধ ব্যবহার বন্ধের পর একটা রোগীরও মৃত্যু হয়নি। তার মানে যদি এই কথোপকথনটা যদি ঠিকঠাক হয়ে থাকে, তাহলে ধরতে হবে রোগীদের দেওয়া ওষুধেই গোলমাল ছিল, সেটা চিকিৎসকরা ধরে ফেলেছিলেন, আর তাই তাদের নানা রকম চাপের মুখে পড়তে হয়েছিল। এবার এর বাইরেও এদের কাছে আমরা গেছিলাম, জানেন তো, এই দেবদূত বন্দ্যোপাধ্যায় বা ওই সুপ্রতীকবাবু বা সুপার, যাদের নাম ফামগুলো এসছে, তারা কেউ মুখ খুলতে চাইছেন না, মিথ্যেও বলছেন। যাই হোক, কিন্তু বাকি যারা প্রতিবাদী ডাক্তার তারা কি বলছেন, এবং সব থেকে বড় কথা আরও একজন, তিলোত্তমার বাবা এবং তিলোত্তমার মা দুজনেই, বাবা মা দুজনেই, তারা কি বলেছেন জানেন? তারা আরও বড় বিতর্ক তুলে দিয়েছেন। তারা বলেছেন তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার সঙ্গে এই ড্রাগ মাফিয়াদের মানে ওষুধ ব্যবসার লোকজনের যোগাযোগ বা হাত থাকলেও থাকতে পারে। বলেছেন যে তাদের মেয়েকেও এই ওষুধ চক্রের চাপের মুখে পড়তে হয়েছিল। তার মেয়ে যে হাসপাতালে কাজ করত, সেখানেও নাকি এরকম ওষুধের প্রতিবাদ করতে গিয়েই তার মেয়েকে প্রাণ হারাতে হয়েছে। এই ওষুধ থেকেই নাকি ওখানে মৃত্যু হয়েছিল। এই প্রথম TV9 বাংলার ক্যামেরার সামনে তিলোত্তমার বাবা মা যা বললেন, কালকে রায়দানের আগে তো এই স্যালাইন বিতর্কে শুধু না, তিলোত্তমা বিতর্কেও একটা নতুন একটা বিতর্ক সৃষ্টি করে দিল। অডিও রেকর্ডটির সত্যাসত্য আমাদের জানা নেই, কিন্তু যে কথা দুই ডাক্তারবাবু বলছেন তাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার ঘুমধরা অবস্থাটাই প্রকাশ পাচ্ছে। এবং এই ধরনের জাল ওষুধের কারবার সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজগুলিতে যে জাঁকিয়ে বসেছে তারও একবার প্রমাণ হলো। এর উচ্চ পর্যায়ের তদন্ত চাই। আরামবাগে মারা যাচ্ছে, ন্যাশনাল মেডিকেল কলেজে মারা যাচ্ছে, এবং যা খবর আপনারা একটু নিয়ে দেখুন, গত 2 বছরে এরকমভাবেই মানে আমাদের রাজ্যে প্রসূতি মৃত্যু অনেক বেড়ে গেছে। এই ধরনের ডেথ শুধুমাত্র যে মিদনাপুরে আজকে ঘটলো এরকম নয়, এই ধরনের ডেথ 2022-23 সালে অসহস্র ঘটেছে। ক্লিন চিট পেয়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে আবার চালু করা হোক, আমরা ডকুমেন্ট করি। এতদিন আমরা ডকুমেন্ট করতাম, ডকুমেন্ট করে উচ্চতর কর্তৃপক্ষকে পাঠাতাম। এখন তো যা দেখছি যে প্রত্যেকটা সমস্যা আমাদের ওই যে যেমন বলছেন মুখ্যমন্ত্রী যে একটা সিসি ক্যামেরা থাকলে ভালো হয় ওটির ভেতরে, আমরা মনে করছি একটা সিসি ক্যামেরা থাকলে ভালো হয়, বুঝি যে প্রত্যেকটা ওষুধ দিলে কি কি সমস্যা হচ্ছে সেটা তাহলে সাধারণ মানুষও দেখতে পারবে। তাহলে এগুলোকে বাতিল করা হলো কেন? তার মানে কোথাও গিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, কোথাও গিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছে। এই যে বিভিন্ন ওষুধ যাদেরকে ব্যান করা হয়েছে, লেভোফ্লক্সাসিন থেকে শুরু করে আরো যে ওষুধ প্যারাসিটামল, তাহলে সেইগুলোকে ব্যান করা হয়েছে কেন? এই উত্তরগুলো দিন আমাদের। এটা তো রাজ্য সরকারের দোষ, সেটা ডাক্তারদের উপরে চাপানো হচ্ছে। আমার মেয়ের চেস্ট মেডিসিনে যে ছিল, চেস্ট মেডিসিনেও এমন অনেক ওষুধ ছিল যার জন্য পেশেন্ট মারা যেত। আমি চ্যালেঞ্জ করতে পারি, এবং বিপি একটা পেশেন্টকে সেই ওষুধ দিয়ে মেরেই ফেলেছে। আমি এসে বলছি, কি বলেছিল যে একটা পেশেন্টের এমন অবস্থা যে অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে, হসপিটালের পেশেন্ট খুব গরিব ছিল, হসপিটালে অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে মানে মনে হয় সমস্ত শরীরে র্যাশ উঠে গিয়ে পুড়ে যাওয়ার মতন হবে। 3 দিন পরে মারা গেছে পেশেন্টটা। এটা বলতো মেয়ে? হ্যাঁ, মেসে বলেছিল। এটাই কি কারণ? এটা হতে পারে। কি হতে পারে?
এটাই আমার মেয়ের মৃত্যুর কারণ হতে পারে। এবং এই পেশেন্টটা নিয়ে মেডিকেল বোর্ডও বসেছিল। এই তো মানে পেশেন্ট মৃত্যুর জন্য তারা দায়ী, স্যালাইনই দায়ী। দেখুন, বিশ্বাস করুন আজকাল না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর কথা বলতে কে কেন এটা বলছেন ওটা বলছেন, কে সত্যি বলছেন কে মিথ্যে বলছেন, এগুলো নিয়ে জাস্ট কথা বলতেও ভাল লাগে না, ভাবতেও ভাল লাগে না। শুধু একটা জিনিস তো বুঝতে পারি, একটা বিরাট সংখ্যক মানুষ তারা এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভর করে থাকেন। ভবিষ্যতের অনেক নাগরিক তারা পৃথিবীর আলো দেখেন এই সরকারি হাসপাতালগুলোতে। আপনি আমি অনেকেই হয়তো এই সরকারি হাসপাতালগুলোতেই জন্মেছি। আমাদের তো বেঁচে থাকার একটা বড় রসদ, বড় সহায়তা দেয় এই সরকারি হাসপাতালগুলো। এই জায়গা নিয়ে বিতর্কগুলো একটু বন্ধ হলে হয় না?